ইউক্রেন যুদ্ধে মস্কো যে পদক্ষেপই নিক না কেন তাতে নিঃশর্ত সমর্থন থাকবে উত্তর কোরিয়ার। সম্প্রতি উত্তর কোরিয়া সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। এর আগে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। তখন থেকেই বিভিন্ন সময়ে মস্কোর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন কিম জং উন। রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার 10,000-এর বেশি সেনা ইউক্রেনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ করতে মস্কোকে অস্ত্র দিয়েছে পিয়ংইয়ং। অন্যদিকে রুগ্ন অর্থনীতিকে টিকিয়ে রাখতে বিপুল জ্বালানি চাই উত্তর কোরিয়ার। দরকার খাদ্য সরবরাহ। এই দুটি জিনিসের বিপুল প্রাচুর্য আছে রাশিয়ায়। ফলে সামরিক সহায়তার বাইরে রাশিয়া থেকে অর্থনৈতিক সহায়তাও চান কিম। বর্তমানে এ দুদেশের মধ্যে এমন ঘনিষ্ঠ সম্পর্ক দেখে অনেকের কাছে মনে হতে পারে হয়তো তারা রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করছে। হ্যাঁ, তা অবশ্যই হতে পারে, কিন্তু তাদের এই ঘনিষ্ঠতার পেছনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। অতীতে কিম জং উনের দাদা কিম ইল সাংয়ের সাথে সোভিয়েত নেতা জোসেফ স্টালিনও জোট বেঁধেছিলেন পশ্চিমা সাম্রাজ্যবাদ মোকাবেলায়। আজকের ভিডিওতে মূলত রাশিয়া ও উত্তর কোরিয়ার ভিতরে কিভাবে এই ঐতিহাসিক ঘনিষ্ঠতার সূত্রপাত সে সম্পর্কেই সংক্ষেপে আলোচনা করা হবে। তো পুরোটা জুড়েই ষড়বুঝকে নিয়ে আমি মশনু রাকিব আপনাদের সাথে। সালটা 1930-এর দশক। এশিয়া তখন সাম্রাজ্যবাদের বিষবাষ্পে আচ্ছন্ন। জাপানের সামরিক শক্তি দিয়ে প্রতিবেশী দেশগুলোকে একের পর এক গ্রাস করে চলেছে। প্রথমে কোরিয়া, তারপর চীনের বিশাল অংশ, বিশেষ করে মাঞ্চুরিয়া। এই মাঞ্চুরিয়ারই এক কোণে অখ্যাত এক তরুণ কমিউনিস্ট নেতা কিম ইল সং এক ছোট্ট গেরিলা দল নিয়ে জাপানি দখলদারির বিরুদ্ধে লড়েছিলেন। তার নামটা তখনও ইতিহাসের পাতায় তেমন উজ্জ্বল হয়নি, কিন্তু তার চোখে ছিল এক সুদূর স্বপ্ন, এক স্বাধীন ঐক্যবদ্ধ কোরিয়ার স্বপ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতেই পরিস্থিতি বদলে গেল। কিম ইল সং বুঝেছিলেন একার শক্তিতে জাপানিদের হারানো অসম্ভব। তিনি পালিয়ে এলেন সোভিয়েত ইউনিয়নে, যোগ দিলেন লাল ফৌজে। তার সামরিক দক্ষতা আর নেতৃত্ব গুণ তাকে দ্রুতই উপরে নিয়ে গেল। তিনি মেজর পদে উন্নীত হলেন। 1945 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত শক্তির কাছে জাপানের আত্মসমর্পণের পর কোরীয় উপদ্বীপের ভবিষ্যৎ নিয়ে শুরু হলো নতুন আলোচনা। জাপান কোরিয়াকে মিত্র শক্তির কাছে হস্তান্তর করল, কিন্তু সেই মিত্র শক্তি কোরিয়াকে দুই ভাগে বিভক্ত করে দিল। উত্তরের দায়িত্ব পেল সোভিয়েত ইউনিয়ন আর দক্ষিণের ভার পড়ল যুক্তরাষ্ট্রের উপর। ঠিক ওই সময়ে জোসেফ স্টালিন উত্তর কোরিয়ার জন্য কিম ইল সং-এর মতো একজন শক্তিশালী যোগ্যতম নেতা খুঁজছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্বয়ং জোসেফ স্টালিনই কিম ইল সং-কে বেছে নিলেন কোরিয়া সমাজতান্ত্রিক দল কোরিয়ান ওয়ার্কার্স পার্টির নেতা হিসেবে। আর 1948 সালে যখন উত্তর কোরিয়া রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল, স্টালিনের মনোনয়নেই কিম ইল সং হলেন তার সর্বোচ্চ নেতা। কিম ইল সং-এর কাছে সোভিয়েত ইউনিয়নের প্রতি আনুগত্য ছিল প্রশ্নাতীত। তিনি স্টালিনের দেখানো পথে এক সমাজতান্ত্রিক কোরিয়া গড়তে বদ্ধপরিকর ছিলেন। কিম ইল সং শুধু একজন কমিউনিস্টই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রবল জাতীয়তাবাদী। তার মনে একটাই স্বপ্ন ছিল, সমগ্র কোরীয় উপদ্বীপকে তার স্বপ্নের সমাজতান্ত্রিক ছাতাতলে এক করা। কিন্তু দক্ষিণ কোরিয়া তখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। সেখানে সমাজতন্ত্রের বিস্তার ঘটাতে স্টালিনের সবুজ সংকেত আর সোভিয়েত অস্ত্রের সাহায্য ছিল অপরিহার্য। কিম ইল সং বারবার স্টালিনের কাছে এই সাহায্যের জন্য ধর্ণা দিয়েছেন, কিন্তু স্নায়ুযুদ্ধের শুরু সেই দিনগুলোতে স্টালিন ছিলেন বেশ সতর্ক। তার ভয় ছিল দক্ষিণ কোরিয়া আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র সরাসরি সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করতে পারে। তিনি ঝুঁকি নিতে চাননি। কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল 1949 সালে। চীনের সমাজতান্ত্রিক দল তাদের জাতীয়তাবাদী প্রতিপক্ষকে পরাজিত করে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করল। এই ঘটনা বিশ্ব রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আনল। চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই শেক ছিলেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর মিত্র। এই অবস্থায় দক্ষিণ কোরিয়া আক্রান্ত হলে তার প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র আর এগিয়ে আসবে না, এমন ইঙ্গিতও তারা 1950 সালে দিয়েছিল। এই নতুন পরিস্থিতিতে স্টালিনের ভাবনা বদলে গেল। কিম ইল সং-এর অনুরোধে তিনি অবশেষে সায় দিলেন। স্টালিন ভেবেছিলেন কিম ইল সং দ্রুতই দক্ষিণ কোরিয়াকে পরাজিত করতে পারবেন। তিনি কিম ইল সং-কে একটি চিঠি পাঠিয়ে তার সম্মতির কথা জানালেন এবং T-30 ট্যাঙ্ক সহ
দরকারি সব অস্ত্র সহায়তা পাঠালেন উত্তর কোরিয়া। এই সিদ্ধান্তের মাধ্যমে শুরু হলো সোভিয়েত উত্তর কোরিয়া সামরিক জোট। 1950 সালের 25 জুন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় আগ্রাসন চালালো। শুরু হলো কোরীয় যুদ্ধ, স্নায়ুযুদ্ধের ইতিহাসে সবচেয়ে গুরুতর সংকটগুলোর একটি। কিম ইল সঙের দ্রুত জয়ের স্বপ্ন পূরণ হলো না, কারণ ওয়াশিংটন তখনও দক্ষিণ কোরিয়াকে পরিত্যাগ করেনি। জাতিসংঘের ম্যান্ডেটে 15টি সদস্য দেশের বাহিনী যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সমাজতান্ত্রিক শক্তির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধের এক পর্যায়ে তখন উত্তর কোরিয়া পরাজয়ের দ্বারপ্রান্তে, তখন তার পক্ষ হয়ে যুদ্ধে নামল সমাজতান্ত্রিক চীন। প্রথমবারের মতো বিশ্ব পৌঁছে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, যেন ইউক্রেন যুদ্ধের মতোই। এই যুদ্ধও দ্রুতই এক অচল অবস্থায় পৌঁছে গেল। দীর্ঘ 2 বছর ধরে রক্তক্ষয়ী সংঘাত চলার পর অবশেষে একটি অস্ত্রবিরতির চুক্তি স্বাক্ষরিত হল। সেই চুক্তি আজও কার্যকর। 2 কোরিয়া আজও বিভক্ত। কোরিয়া উপদ্বীপের উপর দিয়ে বয়ে যাওয়া এই বিভেদের হাওয়া যেন আজও শান্তির খোঁজ করে। বর্তমানে পশ্চিমা দুনিয়া প্রত্যাশা করতেই পারে রাশিয়া উত্তর কোরিয়ার নতুন ঘনিষ্ঠতা থেকে এবার কোরিয়ার যুদ্ধের মতো ধ্বংসাত্মক কোনো সংঘাতের সূচনা হবে না। কিন্তু তাদের বুঝতে হবে এই সম্পর্কের বুনিয়াদ সুদীর্ঘকালের। এর শেকড় রয়েছে আরেক রক্তক্ষয়ী সংঘাতের যুগে, যখন মস্কো ও পিয়ংইয়ংয়ের নেতারা সমূহ বিপদ অনুমান করে বিপজ্জনক পদক্ষেপ নিতে দ্বিধা করেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে অন্য আরেকটি। আর ভিডিও ভালো লেগে থাকলে সরবুজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।